একবার ভেবে দেখো তো, জম্বিরা যদি সাধারণ অন্ধ হিংস্র দানবের মতো না হয়ে মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে কেমন হবে। তারা যদি কোনো কথা না বলেই ওয়াইফাই বা ব্লুটুথের মতো নিজেদের ব্রেনের ডেটা শেয়ার করে এবং চোখের পলকে একে অপরের বুদ্ধি ব্যবহার করে মাস্টার প্ল্যান বানাতে পারে, তবে তাদের হাত থেকে মানুষের বেঁচে থাকার উপায়টা কতটা ভয়ঙ্কর হবে। হ্যাঁ, ঠিক এমনই এক রক্ত হিম করা ও সম্পূর্ণ ইউনিক কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে সাউথ কোরিয়ান ব্লকবাস্টার মুভি কলোনি। অনেকের মতে ট্রেন টু বুসানের পর জম্বি হরর ক্যাটাগরিতে এমন মাস্টারপিস কনসেপ্ট আর আসেনি। তবে চমকে যাওয়ার মতো বিষয় হলো, এই চরম শক্তিশালী ও অতি বুদ্ধিমান জম্বিদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? এদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিটোল অন্ধকার। আজ আমরা এমন এক সাইকো সায়েন্টিস্ট আর তার বুদ্ধিমান জম্বি কলনের মুখোমুখি হব, যা সাধারণ জম্বি মুভিগুলোর চেয়ে একদমই আলাদা। কথা দিচ্ছি, এই গল্পটি তোমাদের একদমই হতাশ করবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এই রোমহর্ষক সায়েন্স ফিকশন থ্রিলারের দুনিয়ায়। গল্পের শুরুতেই সিউল শহরের ডক্টর সো নামের এক লোককে দেখানো হয়, যে আসলে সিএসবায়ো নামের একটা কোম্পানির এমপ্লয়ি ছিল। দেখা যায় ডক্টর সো সিউলের পুলিশ হেল্পলাইন 112-তে কল করে এক অফিসারের সাথে বেশ সিরিয়াসভাবে কথা বলছে। ফোনে ডক্টর সো সেই অফিসারকে জানায় যে সে আজকে এমন একটা এক্সপেরিমেন্ট করেছে যেটা আসলে মারাত্মক একটা বায়োটেরর অ্যাটাক হতে পারে। খুব শীঘ্রই সে সিউল শহরের ডংং বিল্ডিংয়ের ভেতরে এই হামলাটা চালাবে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো, সে জানায় ওই ভাইরাসের ভ্যাকসিনটা নাকি খোদ তার নিজের শরীরের ভেতরেই আছে, কারণ সে নিজেই ওই ভাইরাসের জীবাণুগুলো ইনজেকশন দিয়ে নিজের শরীরে পুশ করে নিয়েছে। ডক্টর সোর মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে ফোনের ওপারে থাকা পুলিশ অফিসার তো রীতিমতো ঘাবড়ে যায়। এরপরের সিনে হান এবং ওর নামের দুজন বায়োটেকনোলজি প্রফেসরকে দেখানো হয়। তারা আসলে সেই বায়োসিস কোম্পানি আর তাদের পার্টনারদের আয়োজিত একটা প্রেস কনফারেন্সে যোগ দিতে এসেছে। তবে অবাক করা বিষয় হলো, এই দুজন কিন্তু আসলে একে অপরের এক্স। 10 বছর আগে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু ডিভোর্সের পরেও তারা একই কোম্পানিতে একসাথে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সেই কনফারেন্সের ভিতরে কোম্পানির সিও খাং মিডিয়া এবং গেস্টদের সামনে কোম্পানির ফিউচার প্ল্যান নিয়ে বড় বড় কথা বলছিল। খাং সবাইকে বোঝাচ্ছিল যে সিএসবায়ো শুধু কোনো আইটি কোম্পানি নয়, বরং এটা একটা বায়োটেক কোম্পানি। তারা মানুষের জন্য স্পেশাল একটা চিপ তৈরি করেছে, যার ভিতর অনেক অ্যাডভান্স একটা সেমিকন্ডাক্টর লাগানো আছে। এই টেকনোলজির মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ইনফরমেশন আদান প্রদানকে আরও সহজ আর দ্রুত করে তোলা। কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার মাঝখানেই হঠাৎ করে খাংয়ের নজর পড়ে ডক্টর সোয়ের দিকে, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তাকে সেখানে দেখেই খাংয়ের তো রীতিমতো হুঁশ উড়ে যায়। তার চেহারায় এমন একটা আতঙ্ক ফুটে ওঠে যেন সে জ্যান্ত কোনো ভূত দেখে ফেলেছে। এরপর কনফারেন্স শেষ হতেই ওনার খাংয়ের সাথে দেখা করার জন্য তার দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই খাংয়ের কাছে সিউলের কাউন্টার টেরোরিজম স্কোয়াড থেকে একটা ইমার্জেন্সি কল আসে। অফিসাররা তার কাছে ডক্টর সোয়ের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। তবে ডক্টর সোয়ের নামটা শোনা মাত্রই খাংয়ের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে তাড়াতাড়ি ভিড় থেকে একটু দূরে সরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে শুরু করে। তখন অফিসাররা তাকে জানায় যে যেই ডংং বিল্ডিংয়ের ভিতরে তাদের এই প্রেস কনফারেন্স চলছে, ঠিক সেখানেই ডক্টর সো একটা মারাত্মক বায়োটেরর হামলা চালাতে যাচ্ছে। অর্থাৎ এটা সেই একই বিল্ডিং যেটার কথা ডক্টর সো শুরুতে পুলিশকে বলেছিল। এই কথা শুনে খাং তো পুরোপুরি শকড হয়ে যায়। সে অফিসারদের জানায় যে সে একটু আগেই ডক্টর সোকে এই কনফারেন্সের ভেতরে দেখেছে। এই ইনফরমেশনটা পাওয়ার পর পুলিশ থেকে সাবধানে থাকতে বলে আর জানায় তাদের ফোর্স খুব দ্রুতই সেখানে পৌঁছে যাচ্ছে। এদিকে খাংয়ের সাথে ওনের খুব জরুরি একটা কথা বলার ছিল, তাই সে তাকে ফলো করে পিছন পিছন যেতে থাকে। কিন্তু খাং কারোর সাথে কথা না বলেই সোজা তার ভিআইপি রুমের দিকে চলে যায়। আর ডক্টর সো খুব সন্তর্পণে খাংয়ের পিছু পিছু সেই রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ওনার ভিতরে না গিয়ে সেখান থেকে চলে আসে। নিজের ভিআইপি রুমে ডক্টর সোকে দেখে খাং তো ভয়ে চমকে ওঠে। তখন তাদের কথাবার্তা থেকে আসল ঘটনাটা সামনে আসে। কনফারেন্সে যে সেমিকন্ডাক্টর টেকনোলজির এত প্রশংসা হচ্ছিল, সেটার আসল রিসার্চটা কিন্তু ডক্টর সোই করেছিল। কিন্তু খাং তার সেই রিসার্চটা চুরি করে পুরো ক্রেডিট নিজে নিয়ে নেয় আর ডক্টর সোকে চরম ধোঁকা দেয়। আর ঠিক এই কারণে ডক্টর সো প্রতিশোধের আগুনে জ্বলছিল। ডক্টর সো খাংয়ের চোখের দিকে তাকিয়ে বলে তার সাথে হওয়া এই ধোঁকাবাজির হিসেব সে আজ কড়াই গন্ডায় চুকিয়ে নেবে। এই কথা বলেই সে তার ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে, যার ভেতর সেই মারাত্মক ডেডলি ভাইরাসটা ছিল। আর চোখের পলক ফেলার আগেই সে সেই সিরিঞ্জটা সোজা খাংয়ের ঘাড়ে পুশ করে দেয়। কিন্তু খাংও তো আর সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সুযোগ বুঝে ডক্টর সোর উপর পাল্টা হামলা করে বসে এবং তাকে টেনে নিয়ে গিয়ে ওই ভিআইপি রুমের ওয়াশরুমের ভিতরে আটকে রাখে। কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পরই খাংয়ের নিজের শরীরের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। প্রথমে সে ব্যাপারটা পাত্তা দেয়নি, কিন্তু একটু পরেই তার অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করে। সে মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় ছটফট করতে থাকে আর চোখের সামনেই দেখতে দেখতে একটা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যায়। তবে এই মুভির জম্বিগুলো কিন্তু সাধারণ জম্বি
জম্বিদের মতো নয়। এদের ব্যাপারে আমি তোমাদের একটু পরেই বিস্তারিত বলছি। তো যা বলছিলাম, জম্বিদের স্বভাবই হলো স্বাভাবিক মানুষদের উপরে হামলা করে তাদেরকেও নিজেদের মতো জম্বি বানিয়ে ফেলা। আসলে মাথার ভেতরের ভাইরাসটা এমনভাবে কাজ করে যে তারা খুব সহজেই সাধারণ মানুষগুলোকে ডিটেক্ট করতে পারে। আর খাংয়ের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। জম্বিতে রূপান্তরিত হওয়ার পর সে সামনে যাকে পাচ্ছিল তার উপরেই পশুর মতো ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। এর কিছুক্ষণ পরই পুলিশ ডক্টর সোকে অ্যারেস্ট করার জন্য ওই বিল্ডিংয়ে এসে পৌঁছায়। কিন্তু সেখানকার অবস্থা দেখে তাদের তো আক্ষরিক অর্থেই চোখ কপালে ওঠার জোগাড়, কারণ ডক্টর সোর সেই বায়োটেরর অ্যাটাক অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর বিল্ডিংয়ের ভিতরে প্রচুর মানুষ জম্বি হয়ে পাগলের মতো ছুটছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অফিসাররা সাথে সাথে পুরো বিল্ডিংটাকে লকডাউন করে দেওয়ার অর্ডার দেয়, যাতে এই ইনফেকশন কোনোভাবেই বিল্ডিংয়ের বাইরে ছড়াতে না পারে। এদিকে এই বিল্ডিংয়ের একটা রেস্টুরেন্টে বসে হান আর ওন লাঞ্চ করছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় হান আসলে ডিভোর্সের পর নিজের জীবনে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। সে গং নামের একজন বায়োটেকনোলজি প্রফেসরকে বিয়ে করেছে। তাদের একটা মিষ্টি মেয়েও আছে। শুধু তাই নয়, আমেরিকার একটা কলেজে সে নতুন চাকরিও পেয়েছে। হান ওনকে জানায় যে সে খুব শীঘ্রই ওনকে খাংয়ের কোম্পানিতে একটা ভালো পজিশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন হান আর ওন ডিভোর্সের পরেও একসাথে ছিল। আসলে হানের ইচ্ছা ছিল সে আমেরিকায় শিফট করার আগে ওনের ক্যারিয়ারটা যেন একটা ভালো জায়গায় সেট করে দিয়ে যেতে পারে। তো কথা বলতে বলতে ওন হঠাৎ করেই পুরনো কথায় ফিরে যায়। সে হানের কাছে জানতে চায় ঠিক কী কারণে সে তাকে ডিভোর্স দিয়েছিল। প্রশ্নটা শুনে হান কিছুক্ষণ একদম চুপ থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সত্যিটা বলেই দেয়। সে জানায় ওন নাকি কখনোই তার কোনো সিদ্ধান্তের সম্মান করেনি। ওনের সাথে থাকার সময় হান সবসময় একটা অদ্ভুত চাপ আর ভয়ে ভয়ে থাকতো, যেটা সে তার বর্তমান স্ত্রী গংয়ের সাথে একদমই ফিল করে না। হানের এই কথাগুলো শুনে ওনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দুজনের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে যেতে থাকে। ওইদিকে বিল্ডিংয়ের বাইরে পুলিশ ততক্ষণে ব্যারিকেড তৈরি করে পুরো এলাকা ঘিরে ফেলেছে, যেন একটা জম্বিও বাইরে বেরোতে না পারে। কিন্তু বিল্ডিংয়ের ভেতরের পরিস্থিতি প্রতিটা মুহূর্তে আরও ভয়ঙ্কর হচ্ছিল, কারণ ভাইরাসটা খুব দ্রুত ছড়াচ্ছে। হান আর ওন যখন পার্কিংয়ের দিকে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে করিডোরে একদল জম্বি চলে আসে আর সেখানে থাকা মানুষদের উপর হামলা করে বসে। এতে চারিদিকে একটা চরম বিশৃঙ্খলার তৈরি হয়। সবাই নিজের জীবন বাঁচাতে যে যেদিক পারছে দৌড়তে শুরু করে। এই হুড়োহুড়ির মধ্যে হিনামের একটা প্রতিবন্ধী মেয়ে মাটিতে পড়ে যায়। মেয়েটাকে বিপদে পড়তে দেখে হান আর ওন তাকে সাহায্য করার জন্য ফিরে আসে। ঠিক তখনই একটা জম্বি হঠাৎ করে ওনের দিকে তেড়িয়ে আসে, কিন্তু একদম শেষ মুহূর্তে সক নামের এক সিকিউরিটি গার্ড দেবদূতের মতো সেখানে এসে হাজির হয়। সে জম্বিটাকে সজোরে ধাক্কা দিয়ে পাশে থাকা একটা বিশাল এলইডি স্ক্রিনের দিকে ফেলে দেয়। আর এখানেই ঘটে আরেকটা ঘটনা। স্ক্রিনের উজ্জ্বল আলো আর বদলাতে থাকা ছবিগুলো দেখে জম্বিটার মনোযোগ সেদিকে চলে যায়। এতে তারা মানুষের বদলে ওই স্ক্রিনের উপরেই হামলা করতে শুরু করে। এই সুযোগে হান, ওন আর বাকিরা সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু একটু সামনে এগোতেই আরেক দিক থেকে আরেক দল জম্বি তাদের সামনে এসে পড়ে। এবার আর কোনো উপায় না দেখে বেঁচে থাকা মানুষগুলো তাড়াতাড়ি করে একটা কাপড়ের শপে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। তবে ততক্ষণে জম্বিগুলো তাদের দেখে ফেলেছে, তাই জম্বির দলটা শপের কাছের দরজায় পাগলের মতো ধাক্কা দিতে শুরু করে। মনে হচ্ছিল যেন মুহূর্তেই কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক এমন সময়ে শপের ভিতর থেকে কি যেন হঠাৎ করে লাইটগুলো অফ করে দেয়। এতে নিমেষেই পুরো শপটা ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। তবে অবাক করার ব্যাপার হলো অন্ধকার হতেই জম্বিগুলোর মনোযোগ সব থেকে পুরোপুরি সরে যায়। তারা ধাক্কাধাক্কি থামিয়ে সেখান থেকে অন্যদিকে চলে যেতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তেই আমরা জম্বিগুলোর একটা বিরাট দুর্বলতা জানতে পারি। তারা আসলে অন্ধকারে কাউকে খুঁজে পেতে বা দেখতে পারে না। তো ক্লোথিং স্টোরের লাইট বন্ধ হতেই জম্বুগুলোর নজর যায় ঠিক তার পেছনের রেস্টুরেন্টের দিকে। সেখানে আলো জ্বলছিল আর ভিতরে অনেক মানুষও ছিল। মানুষ দেখেই জম্বিগুলো সেদিকে দৌড়ে যায়, কিন্তু রেস্টুরেন্টের গ্লাসটা বেশ মজবুত হওয়ার কারণে তারা ভেতরে ঢুকতে পারছিল না। তখন ঘটে সবথেকে অদ্ভুত একটা ঘটনা। জম্বিগুলো হঠাৎ করেই একসাথে হাঁটুর উপরে বসে পড়ে এবং একদম শান্ত আর নীরবতা বজায় রাখে। তারপর ঠিক যেন কেউ তাদের কমান্ড দিল, তাদেরকে একসাথে কাচের উপরে হামলা করতে হবে। এরপর তারা সবাই একসাথে কাচের উপরে হামলা করতে শুরু করে। জম্বি মুভির কনসেপ্টে এটা একদমই নতুন একটা ব্যাপার, আর ঠিক এই কারণটার জন্যই এই মুভিটা এত ফেমাস হচ্ছে। যাই হোক, রেস্টুরেন্টের ভেতরে আটকে পড়া মানুষগুলোর তো তখন আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। ওন তখন বুদ্ধি করে নিজের মোবাইলে বড় বড় অক্ষরে একটা মেসেজ টাইপ করে রেস্টুরেন্টের ভেতরের মানুষগুলোকে দেখায়। সেখানে লেখা ছিল, তাড়াতাড়ি লাইট বন্ধ করো। মেসেজটা দেখতে পেয়েই ভেতরের একটা মেয়ে দৌড়ে গিয়ে রেস্টুরেন্টের সব লাইট নিভিয়ে দেয়, আর অন্ধকার হতেই ম্যাজিকের মতো কাজ হয়।
জম্বিগুলোর মনোযোগ সেখান থেকে সরে গিয়ে তারা দিগ্ভ্রান্ত হয়ে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই রেস্টুরেন্টের কাচের সাথে লাগানো একটা এলইডি টিভি অন হয়ে যায়। স্ক্রিনে একটা লোকের ছবি ভেসে ওঠে আর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে শুরু করে। ব্যাস, অমনি জম্বিগুলোর মনোযোগ আবারও সেদিকে ঘুরে যায় আর তারা টিভির উপরে হামলা করতে শুরু করে। অবস্থা এমন হয় যে রেস্টুরেন্টের কাজটা প্রায় ভেঙেই যাচ্ছিল। এটা দেখে ওন আর তার সাথে বাকিরা মিলে রেস্টুরেন্টের ভেতরের মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা দারুণ প্ল্যান করে। তারা একটা হুইল চেয়ারে মানুষের ছবি আঁকা একটা বড় পোস্টার লাগিয়ে সেটা করিডোরের দিকে ঠেলে দেয়, যাতে জম্বিগুলোর মনোযোগ আসল মানুষ থেকে সরে যায়। আর অবাক করা ব্যাপার হলো তাদের এই প্ল্যানটাও কাজে লেগে যায়। জম্বিগুলো ওই হুইল চেয়ারের পিছনে ছুটতে শুরু করে আর ঠিক এই সুযোগে রেস্টুরেন্টে আটকে পড়া মানুষগুলো দৌড়ে কাপড়ের শপে চলে আসে। কিন্তু একটা মেয়ে ভয়ে এতই কাঁপছিল যে সে ওখানেই রয়ে যায়। এখন মেয়েটিকে বাঁচানোর জন্য হান নিজেই সেখানে আসে এবং মেয়েটিকে নিয়ে ফেরার চেষ্টা করে। কিন্তু ঠিক এমন সময় একটা জম্বি তাদের উপরে হামলা করে বসে। জম্বিটার মনোযোগ ঘোরানোর জন্য হান সেটাকে নিজের পেছনে লাগিয়ে কাছেই একটা দোকানে ঢুকে লুকিয়ে পড়ে। জম্বিটা তখন ওই দোকানে থাকা মানুষদের পোস্টারগুলোর উপর এক এক করে হামলা করতে থাকে। অন্যদিকে করিডোরে থাকা বাকি জম্বিগুলোও হুইলচেয়ারে লাগানো পোস্টারগুলোকে ধরে কামড়াতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে একটা জম্বি ঠিকই বুঝে ফেলে যে মানুষগুলো তাদের বোকা বানিয়েছে। আর এই সত্যটা বুঝতে পারার সাথে সাথেই সে আবারও সেই আগের মতো হাঁটুর উপরে বসে পড়ে। এরপর ধীরে ধীরে সব জম্বি একই কাজ করতে শুরু করে। হানের কাছে থাকা জম্বিটাও হঠাৎ করে হামলা থামিয়ে হাঁটুর উপরে বসে পড়ে। এই পুরো দৃশ্যটা দেখে ওনের হঠাৎ করে সিও খাংয়ের প্রেস কনফারেন্সের কথাটা মনে পড়ে যায়। খাং বলেছিল তাদের তৈরি সেমিকন্ডাক্টর টেকনোলজির মাধ্যমে মানুষ কথা না বলেও একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারবে। ওন তখন পরিষ্কার বুঝতে পারে জম্বিগুলো যখন এভাবে হাঁটুর উপরে বসে অদ্ভুত আচরণ করে তখন আসলে তারা একে অপরের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই ইনফরমেশন এক্সচেঞ্জ করে। তো দেখা যায় মুহূর্তেই সব জম্বি বুঝে গিয়েছে যে হুইলচেয়ার আর পোস্টারগুলো আসলে নকল মানুষ। হানের কাছে থাকা জম্বিটাও এই ইনফরমেশন পেয়ে যায় আর সে এখন ওইসব ছেড়ে শপে হানকে খুঁজতে শুরু করে। হানকে দেখতে পেয়েই সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর হানও নিজের জীবন বাঁচাতে দৌড়তে শুরু করে। অন্যদিকে ওনের মনে হানের জন্য এখনো কিছুটা ভালোবাসা বেঁচে ছিল, তাই সে কাপড়ের শপের দরজাটা খোলা রাখে যেন হান সেফলি ভেতরে আসতে পারে। হান নিজেও পুরো শক্তি দিয়ে দরজার দিকে দৌড়তে থাকে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই একদল জম্বি তাকে ঘিরে ফেলে। চোখের পলকে তারা হানকে কামড়ে দেয় আর দেখতে দেখতে হানও একটা জম্বিতে পরিণত হয়ে যায়। নিজের চোখের সামনে এক্স হাজব্যান্ডের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ওন পুরোপুরি ভেঙে পড়ে। সে এতটাই শকে চলে যায় যে একটা কোনায় গিয়ে চুপচাপ বসে থাকে। সে যেন বেঁচে থাকার একটা কারণ হারিয়ে ফেলল। এদিকে কাপড়ের শপের ভিতরে থাকা মানুষগুলো আয়নার ওপর কাপড় ঝুলিয়ে দেয় যেন জম্বিগুলো তাদের রিফ্লেকশন দেখতে না পারে। অন্যদিকে এই বায়োটেরর অ্যাটাকের খবর পুরো সিউল শহরে একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুলিশ আর এমার্জেন্সি ফোর্স এসে পুরো বিল্ডিংটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। বিল্ডিংয়ের মেইন গেটের অবস্থাও তখন বেশ ভয়ঙ্কর, কারণ প্রচুর জম্বি বাইরে বেরোনোর চেষ্টা করছিল। শুধু গেটের রিফ্লেকটিভ গ্লাস আর সিকিউরিটি ব্যারিয়ারগুলোই তাদের আটকে রেখেছে। দেখা যায় এই হামলার খবর হানের পরিবারের কাছেও পৌঁছে যায়। হানের বর্তমান স্ত্রী গং আর তার মেয়ে বারবার হানকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু হানের ফোনটা তো তখন ওনের কাছে। বারবার কল আসার পর ওন সাহস করে ভিডিও কলটা রিসিভ করে। কল ধরতেই স্ক্রিনে হানের ছোট্ট মেয়েটাকে দেখা যায় যে তার বাবার সাথে কথা বলতে চাইছিল। একটু পরেই গং ফোনটা হাতে নেয় আর খুব ঘাবড়ে গিয়ে ওনকে জিজ্ঞেস করে হান কোথায়। এই প্রশ্নটা শুনে ওন কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে যায়। তারপর খুব ভারী গলায় বলে অন্য মানুষদের বাঁচাতে গিয়ে হান জম্বিদের শিকার হয়েছে। সে এখন আর মানুষ নেই, সেও এখন জম্বিতে পরিণত হয়েছে। খবরটা শোনা মাত্র গংয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার সব স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে যায়। সে হাউমাউ করে কাঁদতে শুরু করে আর তার ছোট মেয়েটা কিছু না বুঝেই ভয় পেয়ে যায়। ওনের জন্য এই মুহূর্তটা সহ্য করা খুব কঠিন ছিল। কিছুক্ষণ পর এই ইমোশনাল কলটা এখানেই শেষ হয়ে যায়। এখন ওই কাপড়ের শপে ওন ছাড়া আর যারা ছিল তাদের মধ্যে একজন হলো হি, সেই প্রতিবন্ধী মেয়েটি, তার ভাই সক, একজন পুলিশ অফিসার আর আরো কয়েকজন সাধারণ মানুষ। আর হ্যাঁ, শুরুতে যে গার্ডটা জম্বিকে ধাক্কা দিয়েছিল সেই সক আসলে হির ভাই। যেহেতু হি হাঁটতে পারে না, তাই সক তার জন্য একটা টেম্পোরারি ব্যাক সাপোর্ট স্ট্যান্ড তৈরি করে, যাতে দরকার পড়লে সে বোনকে পিঠে করে নিরাপদে নিয়ে যেতে পারে। এরই মধ্যে পুলিশ অফিসার তার ওয়াকি টকি দিয়ে বিল্ডিংয়ের বাইরে থাকা তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কথা বলার সময় সে জানতে পারে পুরো বিল্ডিংটাকে অফিসিয়ালি কোয়ারেন্টাইন করা হয়েছে। অথরিটি করার নির্দেশ দিয়েছে যে ভাইরাসের পুরো অ্যানালাইসিস না হওয়া পর্যন্ত বিল্ডিংয়ের ভিতর থেকে কাউকে রেস্কিউ করা হবে না, আর কেউ বাইরেও আসতে পারবে না। এই খবরটা শুনে সেখানে থাকা সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা বুঝতে পারে বাঁচার জন্য এখন তাদের নিজেদের লড়াইটা
নিজেদেরকেই লড়তে হবে। তখন ওই পুলিশ অফিসার সবার সামনে বাঁচার একটা দারুণ আইডিয়া দেয়। সে বলে এই ভাইরাসটা তৈরি করেছে ডক্টর সো, আর সেই লোকটাই এখন তাদের বেঁচে ফেরার একমাত্র আশা। অফিসারের কথা অনুযায়ী ভাইরাসের অ্যান্টিডোট নিজের শরীরে পুশ করে রেখেছে। এখন তারা যদি ডক্টর সোকে খুঁজে বের করতে পারে তাহলে হয়তো সেই অ্যান্টিডোট দিয়ে ভাইরাসটার একটা চিকিৎসা বের করা সম্ভব হবে, আর তাহলেই সবার জীবন বেঁচে যাবে। কিন্তু আসল সমস্যা হলো এই বিল্ডিংয়ের কোথায় ডক্টর সো লুকিয়ে আছে সেটা তো কেউ জানে না। ঠিক তখনই ওনের একটা কথা মনে পড়ে যায়। সে সবাইকে জানায় কনফারেন্স শেষ হওয়ার পর ডক্টর সো সিওখাংয়ের সাথে দেখা করতে ভিআইপি রুমে ঢুকেছিল, তাই খুব বেশি সম্ভাবনা আছে যে সে এখনো কনফারেন্স হলের ওই ভিআইপি এরিয়ার আশেপাশেই কোথাও আছে। এটা শুনে পুরো গ্রুপ সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাদের ভিআইপি রুম পর্যন্ত পৌঁছে ডক্টর সোকে খুঁজে বের করতে হবে, কারণ এটাই তাদের বেঁচে থাকার একমাত্র শেষ আশা। কিন্তু এবার সবথেকে বড় চ্যালেঞ্জটা এসে দাঁড়ায়। বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে গিজগিজ করছে ভয়ঙ্কর জম্বি। এই জম্বিদের মাঝখান দিয়ে 3 তলার ভিআইপি রুম পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তখন ওন তার একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশনের কথা সবার সামনে তুলে ধরে। সে বলে এই জম্বিগুলো কিন্তু সাধারণ জম্বি নয়, এরা নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। শুরুতে তারা হাত পা দিয়ে হামাগুড়ি দিয়ে চলছিল, কিন্তু ধীরে ধীরে তারা সোজা হয়ে হাঁটতে শিখে গিয়েছে। শুধু তাই নয়, মানুষকে চেনার ক্ষমতাও তাদের অনেক বেড়ে গিয়েছে। ওন বোঝায় এই সবকিছুই হচ্ছে তাদের মধ্যে হওয়া ওই ইনফরমেশন এক্সচেঞ্জের কারণে, যেটা আসলে এই বায়োটেক কোম্পানিরই একটা প্রোডাক্টের ফল। একটা জম্বি যা কিছু শেখে মুহূর্তের মধ্যে সেই ইনফরমেশন বাকি সব জম্বির কাছে পৌঁছে যায়, আর এই কারণেই জম্বির পুরো দলটা ধীরে ধীরে আরো বেশি বুদ্ধিমান হয়ে উঠছে। আর ঠিক এখান থেকেই ওনের মাথায় একটা মাস্টার প্ল্যান আসে। সে বলে জম্বিরা যদি ইনফরমেশন শেয়ার করে শিখতে পারে তবে তাদের ভুল ইনফরমেশন দিয়ে কনফিউজড করাও সম্ভব। তার ধারণা ছিল যদি কোনো জম্বিকে মানুষের আসল পরিচয় নিয়ে একটা ভুল ধারণা দেওয়া যায় তাহলে হয়তো তারা আসল মানুষকে চেনার ক্ষমতাই হারিয়ে ফেলবে। আর এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য গ্রুপের কোনো একজনকে বাইরে গিয়ে জম্বিদের সামনে অন্যরকম একটা গন্ধ আর চলাফেরার ভঙ্গি দেখাতে হবে, যাতে জম্বিরা সেটাকেই আসল মানুষ ভেবে ভুল করে। এই প্ল্যানটা যদি কাজ করে যায় তাহলে জম্বিরা নিজেদের মধ্যে ওই ভুল ইনফরমেশনটাই শেয়ার করবে আর তাদের পুরো নেটওয়ার্কটা কনফিউজড হয়ে যাবে। আর ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়েই তারা জম্বিদের চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে ভিআইপি রুম পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এবার ওনের প্ল্যানটাকে সত্যি করার জন্য গ্রুপের একজনকে ওই জম্বিদের সামনে গিয়ে ভুল ইনফরমেশন দেওয়ার রিস্কটা নিতে হতো। তো গ্রুপের সাথে থাকা পুলিশ অফিসার নিজেই এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এগিয়ে আসে। সে বাকিদের সাহায্য করতে আর নিজের জীবনের ঝুঁকি নিতে একদম প্রস্তুত ছিল। মিশন শুরু হওয়ার আগে সবাই মিলে তাদের হাত পা আর পুরো শরীরে মোটা কাপড় পেঁচিয়ে নেয়, যাতে কোনো জম্বি আক্রমণ করলেও ইনফেকশনের ঝুঁকি কিছুটা কম থাকে। এরপর ওন পুলিশ অফিসারদের কাপড়ে একটা বিশেষ পারফিউম স্প্রে করে দেয়। তার প্ল্যান ছিল জম্বিরা যেন এই পারফিউমের গন্ধটাকেই মানুষের গন্ধ বলে ভুল করে, আর সেই ভুল ইনফরমেশনটাই যেন নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়। পুরোপুরি রেডি হয়ে অফিসার কাপড়ের সব থেকে বাইরে বের হয় আর খুব সাবধানে জম্বিদের এড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। রাস্তায় কিছু জম্বি তার কাছাকাছি আসতেই ওই পারফিউমের গন্ধটা পেয়ে যায়। ওন ঠিক যেমনটা ভেবেছিল ঠিক সেটাই হয়। একটা জম্বি এই গন্ধের ইনফরমেশনটা বাকি জম্বিদের কাছে পাঠাতে শুরু করে। এর মধ্যে অফিসার খুব সাবধানে একটা পারফিউমের শপে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওই একই গন্ধের যতগুলো পারফিউমের বোতল ছিল সে সব নিজের ব্যাগে ভরে নেয়। তারপর আবার জম্বিদের চোখ ফাঁকি দিয়ে সেই কাপড়ের শপে ফিরে আসে। তাকে নিরাপদে ফিরে আসতে দেখে গ্রুপের বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তত এই ভয়ঙ্কর জম্বিগুলোকে যে বোকা বানানো সম্ভব সেটা প্রমাণিত হয়ে যায়। অফিসার ফিরে আসার পর ওন তাদের প্ল্যানের পরের ধাপে যায়। সে পারফিউমের শপ থেকে আনা সেই পারফিউমগুলো কাপড়ের শপের পিছনের রুমে থাকা একটা ম্যানিকুইন মানে পুতুলের উপরে স্প্রে করে দেয়। তার প্ল্যানটা ছিল দারুণ। যখন ওই শপের দরজা খোলা হবে পারফিউমের করা গন্ধ বাইরে ছড়িয়ে পড়বে। জম্বিরা সেই গন্ধটাকে মানুষ ভেবে সেদিকে ছুটে আসবে আর সোজা দোকানের ভেতরে ঢুকে পড়বে। আর ঠিক সেই সুযোগে তারা সবাই দোকান থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় চলে যাবে। তবে এই প্ল্যানে একটা ছোট্ট কিন্তু মারাত্মক সমস্যা ছিল। যদি কোনোভাবে তাদের শরীর থেকে আসা মানুষের আসল গন্ধ জম্বিরা পেয়ে যায় তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তাদের শরীরের গন্ধ ঢাকার জন্য দোকানে থাকা অ্যান্টি ফ্রিজিং লিকুইড নিজেদের গায়ে আর কাপড়ে মেখে নিতে বলে। তার ধারণা ছিল এই কেমিক্যালের গন্ধ মানুষের আসল গন্ধকে ঢেকে দেবে আর জম্বিদের মনোযোগ শুধু ওই পারফিউম মাখা ম্যানিকুইনটার দিকেই থাকবে।
যাই হোক, দেখা যায় প্ল্যান অনুযায়ী তারা দরজা খুলতেই পারফিউমের করা গন্ধ বাইরে ছড়িয়ে পড়ে, আর সেই গন্ধ পেতেই আশেপাশের সব জম্বি পাগলের মতো দোকানের ভেতরে ওই ম্যানিকুইনটার উপরে ঝাঁপিয়ে পড়ে। জম্বিদের মনোযোগ ম্যানিকুইনের দিকে থাকায় ওন আর বাকিরা চুপচাপ দোকান থেকে বেরিয়ে ভিআইপি রুমের দিকে রওনা দেয়। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরই তাদের সামনে জম্বিদের আরও একটা বড় দল এসে হাজির হয়। সবাই ভয়ে থমকে দাঁড়ায়, বুঝতে পারে না এখন কি করবে। ঠিক তখনই ঘটে আরেকটা বিপত্তি। শপের ভিতরে থাকা জম্বিগুলোর মধ্যে একটার হঠাৎ সন্দেহ হয় যে মানুষ আবার কোনো নতুন চাল চালছে। এই বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই সে বাকি জম্বিদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করে। ইনফরমেশন শেয়ার করার জন্য সব জম্বি একসাথে থেমে গিয়ে উপরের দিকে তাকাতে শুরু করে। ওন আগেই বুঝেছিল জম্বিরা যখন এভাবে থেমে যায় বা ফ্রিজ হয়ে যায় তখন তারা আসলে নিজেদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করে, আর এই সময়টুকুতে তাদের মনোযোগ অন্য সবকিছু থেকে সরে যায়। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় ওন আর তার সঙ্গীরা। তারা দ্রুত ফ্রিজ হয়ে থাকা জম্বিদের মাঝখান দিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু জম্বিদের দলটাকে পার হওয়ার ঠিক শেষ মুহূর্তে হঠাৎ একটা জম্বি এক মেয়ের উপরে পড়ে যায়। মেয়েটার জম্বিটার নিচে আটকা পড়ে এবং নিজেকে কিছুতেই সারাতে পারে না। তখন ওনের মাথায় চট করে একটা বুদ্ধি আসে। সে তার পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে সেটাকে সোজা ছাদের ফায়ার সেন্সরের কাছে ধরে। সেন্সর কাজ শুরু করতেই পুরো ফ্লোরের ইমার্জেন্সি স্প্রিংকলার সিস্টেম চালু হয়ে যায় আর চারিদিকে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করে। কিন্তু এই প্ল্যানের একটা খুব খারাপ দিকও ছিল। স্প্রিংকলার থেকে পানি পড়তে শুরু করতেই ওই ফ্রিজ হয়ে থাকা জম্বিগুলো আবারও অ্যাক্টিভ হয়ে যায়, আর এবার তাদের নজর সোজা ওন আর বাকিদের দিকে গিয়ে পড়ে। জম্বিরা পাগলের মতো তাদের দিকে দৌড়াতে শুরু করে। ওন আর বাকিরা একে অপরকে সাহায্য করতে করতে দৌড়ে লিফটের দিকে যায়। সবাই হুড়মুড় করে লিফটে ঢুকে পড়ে, আর জম্বিরা আসার ঠিক 1 সেকেন্ড আগে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ওন সাথে সাথে 3 তলার বোতাম চাপে। লিফট উপরে উঠতে শুরু করলে তারা সবাই কিছুক্ষণের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর মুভির সিন চলে যায় বিল্ডিং এর বাইরে। পুরো সিউল শহরে এই বায়োটেরর অ্যাটাকের খবর চরম আতঙ্ক তৈরি করেছে। রিসার্চাররা ডক্টর সোর অতীত আর তার পুরনো রিসার্চ নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে, যাতে তারা বুঝতে পারে এই ভাইরাসটা আসলে কিভাবে কাজ করে আর এটাকে থামানোর কোনো উপায় আছে কিনা। অন্যদিকে সিউলের প্রায় সব নিউজ চ্যানেলেই এই অ্যাটাক নিয়ে আলোচনা চলছে। কেউ এটাকে বলছে এক ভয়ঙ্কর সায়েন্টিফিক ডিজাস্টার, তো কেউ বলছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বায়োটেরর ইনসিডেন্ট। এখানেই আমরা প্রফেসর গংকে দেখতে পাই যে ডক্টর সোর রিসার্চ ল্যাবের দিকে যাচ্ছে, যাতে সে তার স্বামী হানকে বাঁচাতে পারে অথবা তার এমন বেহাল দশার একটা প্রতিশোধ নিতে পারে। ল্যাবের চারপাশে সায়েন্টিস্ট আর আর্মিরা করা সিকিউরিটি আর ব্যারিকেড তৈরি করে রেখেছে, যাতে তারা একসাথে ডক্টর সোর রিসার্চ পরীক্ষা করে দেখতে পারে। এদিকে বিল্ডিংয়ের ভেতরে ওন আর বাকিরা অবশেষে 3 তলার ভিআইপি রুমে পৌঁছে যায়। সেখানে তারা ডক্টর সোকেও পেয়ে যায়। পুলিশ অফিসার তাকে দেখা মাত্রই হাতকড়া পরিয়ে দেয়, যাতে সে আর কোনো ঝামেলা করতে না পারে। কিন্তু অবাক করা ব্যাপার হলো ডক্টর সো ওনের খুব প্রশংসা করতে শুরু করে। সে জানায় ফায়ার স্প্রিংকলার চালু করে ওন কিছুক্ষণের জন্য জম্বিদের মধ্যকার কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দিয়েছিল। কিন্তু এরপরেই ডক্টর সো এমন একটা কথা বলে যা শুনে সবার হুঁশ উড়ে যায়। সে জানায় পানিটা যখন শুকিয়ে জলীয় বাষ্পে পরিণত হবে তখন জম্বিদের ওই কানেকশন আরও স্ট্রং হয়ে যাবে, কারণ ওই কমিউনিকেশন প্রসেসে জলীয় বাষ্প একটা মাধ্যম হিসেবে কাজ করে, যার ফলে তাদের ইনফরমেশন নেটওয়ার্ক আরও বড় শক্তিশালী হয়ে উঠবে। এই কথা শুনে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। ডক্টর সো যে পুরো একটা সাইকো হয়ে গিয়েছে সেটা বুঝতে আর কারো বাকি থাকে না। তখন পুলিশ অফিসার সবাইকে বোঝায় যে বাঁচতে হলে তাদের যত দ্রুত সম্ভব বিল্ডিংয়ের ছাদে পৌঁছাতে হবে, কারণ আর্মির রেস্কিউ টিম কেবল ছাদ থেকেই তাদের হেলিকপ্টারে করে নিরাপদে উদ্ধার করতে পারবে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তারা ডক্টর সোকে সাথে নিয়ে কার্গো লিফটের দিকে এগোয়, কারণ ওই কার্গো লিফটটাই সোজা ছাদে যাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু সবাই যখন কার্গো লিফটে উঠে ছাদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনই ডক্টর সো তাদের নজর অন্যদিকে সরিয়ে দিয়ে লিফটের বোতাম টিপে, তবে ছাদের বদলে 9 তলা সেট করে দেয়। ফলে লিফট ছাদের দিকে না গিয়ে অন্য একটা ফ্লোরে গিয়ে থামে। লিফটের দরজা খুলতেই বাইরে থাকা জম্বিরা সাথে সাথে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করে হওয়া এই হামলায় সবাই মারাত্মকভাবে ঘাবড়ে যায়। তারা একে অপরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর শেষ পর্যন্ত অনেক কষ্টে লিফটের দরজাটা আবারও বন্ধ করে। কিন্তু এর মধ্যেই জম্বিদের কামড়ে গ্রুপের কয়েকজন সদস্য জম্বিতে পরিণত হয়েছে। এ কারণে গ্রুপটা অনেক ছোট হয়ে যায়, আর এই বিশৃঙ্খলার সুযোগে ডক্টর সো লিফট থেকে বাইরে বেরিয়ে যায়। তবে সবথেকে অবাক করার দৃশ্যটা ছিল ঠিক তখনই ডক্টর সোর চারপাশে এত জম্বি থাকা সত্ত্বেও একটা জম্বিও তার উপর আক্রমণ করছিল না। মনে হচ্ছিল সে যেন জম্বিদের কাছে পুরো অদৃশ্য। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে ডক্টর সো নিজের শরীরে যে অ্যান্টিডোট পুশ করেছিল এটা তারই প্রভাব। জম্বিরা আসলে তাকে নিজেদের দলেরই একজন ভাবছিল।
ডক্টর সো পালিয়ে যাওয়ার পর বেঁচে থাকা মানুষগুলো আবারও ছাদের বোতাম চাপে, কিন্তু তারা যখন ছাদে পৌঁছায় দেখে সেখানেও কিছু জম্বি দাঁড়িয়ে আছে। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই জম্বিগুলো হি আর শকের হাঁটাচলার স্টাইল একদম হুবহু নকল করে তাদের দিকে এগোচ্ছিল। এটা থেকে মনে হচ্ছিল জম্বিরা শুধু মানুষকে চিনতেই শেখেনি, মানুষের আচার আচরণ আর স্বভাবও কপি করতে শিখে গিয়েছে। কিন্তু জম্বিরা এত দ্রুত কিভাবে এসব শিখছে? উত্তরটা লুকিয়েছিল ডক্টর সোয়ের ওই রিসার্চেই। তার এক্সপেরিমেন্টে জম্বিদের শেখার ক্ষমতা আর ইনফরমেশন শেয়ার করার ক্যাপাসিটি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তাই একটা জম্বি কোনো নতুন জিনিস দেখলেই সেটার সাথে সাথে পুরো জম্বি নেটওয়ার্কে ছড়িয়ে পড়ত। ফলে পুরো দলটা প্রতিনিয়ত আরও বেশি বুদ্ধিমান আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর বাকিরা বুঝতে পারে ছাদের রাস্তাটাও আর নিরাপদ নেই। বাঁচতে হলে তাদের নতুন কোনো উপায় বের করতে হবে। অনেক চিন্তাভাবনা করে তারা সিদ্ধান্ত নেয় তাদের বিল্ডিংয়ের কন্ট্রোল রুমে যেতে হবে, যেটা মাটির নিচে বেসমেন্টে অবস্থিত। হয়তো সেখান থেকে বিল্ডিংয়ের পুরো সিস্টেম কন্ট্রোল করে তারা বাঁচার নতুন কোনো রাস্তা তৈরি করতে পারবে। গল্পের এই পর্যায়ে আমরা আবারও ফিরে যাই ডক্টর সোর সেই সিক্রেট রিসার্চ ল্যাবে। সেখানে প্রফেসর গং অন্য প্রফেসর্স আর আর্মির স্পেশাল টিমের সাথে মিলে তদন্ত শুরু করে দিয়েছে। এই ল্যাবটাতেই ডক্টর সো কোম্পানি ছাড়ার পর তার ভয়ঙ্কর ভাইরাসটা নিয়ে রিসার্চ করেছিল। ভাইরাসের বিপদের কথা মাথায় রেখে টিমের সবাই একদম সেফটি প্রোটেক্টিভ স্যুট পরে ল্যাবে ঢুকেছিল। ল্যাবের বিশাল সাইজ দেখে যে কেউই বুঝতে পারবে ডক্টর সো এখানে বেশ লম্বা সময় ধরেই এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। ল্যাবের ভিতরে প্রচুর কাচের ছোট ছোট কেবিন ছিল, যেখানে সে বহু বানরের ওপর নিজের ওই ভাইরাসের টেস্ট করেছিল। ইনভেস্টিগেশন করার সময় হঠাৎ এক সোলজারের নজর পড়ে 1 নম্বর কেবিনের দিকে। কেবিনটা আগে থেকেই ভাঙা ছিল, এর মানে খুব পরিষ্কার ওই কেবিনের বানরটা কোনোভাবে মুক্ত হয়ে ল্যাবের ভিতরেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। সোলজারটি তার টিমকে সাবধান করতে যাবে, ঠিক তখনই সেই বানরটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই আকস্মিক হামলায় ঘাবড়ে গিয়ে প্রফেসর গং পেছনের একটা কেবিনের সাথে জোরে ধাক্কা খায়। সেই ধাক্কায় বাকি কেবিনগুলোও কেঁপে ওঠে, আর এর ফলেই একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায়। এক এক করে বাকি সব ইনফেক্টেড বানরগুলো অ্যাক্টিভ হয়ে তাদের কেবিন ভেঙে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে পুরো ল্যাবে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বানরগুলো পাগলের মতো আর্মি আর প্রফেসরদের উপরে আক্রমণ করতে শুরু করে। এর মধ্যে 1 নম্বর বানরটা সোজা প্রফেসর গংয়ের দিকে তেড়ে আসে আর হামলা করার চেষ্টা করে, কিন্তু গং তার হাতে থাকা একটা জিনিস দিয়ে জোরে বানরটাকে আঘাত করে। আর ঠিক এই আঘাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। বানরটা হঠাৎ করেই থেমে যায়, তার সব মুভমেন্ট 1 সেকেন্ডে ফ্রিজ হয়ে যায়। আর সবচেয়ে বড় চমকটা ছিল শুধু সেই বানরটাই না, ল্যাবে থাকা বাকি সব ইনফেক্টেড বানরও একসাথে একদম স্থির আর শান্ত হয়ে পড়ে। তারা যেন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আর্মি বা অন্য প্রফেসরসরা কেউই বুঝতে পারছিল না হঠাৎ এমন ম্যাজিক কিভাবে হলো। তখন প্রফেসর গং তার বুদ্ধির পরিচয় দেয়। তার নজর যায় পাশে লাগানো একটা বড় চার্টের দিকে, যেখানে সব বানরের ছবি লাগানো ছিল। গং খেয়াল করে ওই চার্টে 1 নম্বর বানরের ছবিটা সবচেয়ে বড় করে দেওয়া। এই বিষয়টা দেখে গঙের মাথায় পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে 1 নম্বর বানরটা কোনো সাধারণ টেস্ট সাবজেক্ট ছিল না, সে ছিল পুরো ইনফেক্টেড বানর নেটওয়ার্কটার লিডার বা মেইন হোস্ট। বাকি সব বানর তার সাথেই কানেক্টেড ছিল, তাই যখন লিডার বানরটাকে আঘাত করা হলো তখন তার প্রভাব পুরো গ্রুপের উপরেই গিয়ে পড়ল। আঘাতের কারণে 1 নম্বর বানরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ তার মস্তিষ্ক আর মেরুদণ্ডের যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়ে গিয়েছিল। আর যেহেতু বাকিরা তার সাথে কানেক্টেড ছিল, তাই তারাও একযোগে ফ্রিজ হয়ে যায়। সহজ কথায় বানরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে বিল্ডিংয়ের ভিতর সার্ভাইভাররা বেসমেন্টের দিকে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর একটা মারাত্মক ব্যাপার ঘটে। শক সবাইকে কন্ট্রোল রুমের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ভুল করে এক মহিলার পা একটি খালি ক্যানের উপরে পড়ে যায়। ক্যানের শব্দে আশেপাশের জম্বিগুলো সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। তবে দলের সবাই খুব দ্রুত গাড়ির আড়ালে লুকিয়ে পড়ায় সে যাত্রায় তারা বেঁচে যায়। কন্ট্রোল রুমে পৌঁছানোর পর তারা সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে। ক্যামেরায় তারা দেখে ডক্টর সো 3 তলায় আছে আর সোজা সিও খাঙের দিকে এগিয়ে যাচ্ছে, যে কিনা অলরেডি জম্বি হয়ে গিয়েছে। ডক্টর সো ইচ্ছা করেই খাঙের সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে আক্রমণ করার সুযোগ দেয়। খাঙও কোনো দেরি করে না, ডক্টর সোকে সজোরে কামড়ে দেয়। কামড় খাওয়ার সাথে সাথেই ডক্টর সো মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু আসল টুইস্টটা ঘটে ঠিক এরপর। ডক্টর সো কামড় খাওয়ার সাথে সাথেই পুরো বিল্ডিংয়ের সব জম্বি হঠাৎ করে ফ্রিজ হয়ে যায়। তারা যে যেখানে ছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে যায়, তাদের সব মুভমেন্ট বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে কন্ট্রোল রুমে থাকা সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে ডক্টর সোর সাথে জম্বিদের একটা খুব গভীর আর জোরালো কানেকশন আছে।
তার অবস্থার সরাসরি প্রভাব জম্বিদের পুরো নেটওয়ার্কের উপর পড়ছে। সিসিটিভি ফুটেজ দেখে ওন আরেকটা ভয়ঙ্কর সত্যি বুঝতে পারে। সে বুঝে যায় ডক্টর সো শুধু এই জম্বিদের স্রষ্টাই নয়, সে শারীরিকভাবে তাদের সাথে যুক্তও হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডক্টর সো শুধু জম্বিদের সাথে ইনফরমেশন শেয়ারই করছে না, সে জম্বিদের চোখ দিয়ে আশেপাশের সবকিছু দেখতেও পাচ্ছে। এই বিষয়টা বুঝতে পেরেই পুলিশ অফিসার একটা দারুণ প্ল্যান করে। সে বলে জম্বিগুলো যেহেতু এখন ফ্রিজ মুডে আছে, এটাই তাদের কাছে সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের এখনই 3 তলায় গিয়ে ডক্টর সোকে নিজেদের কবজায় আনতে হবে, কারণ ডক্টর সোর শরীরেই ভ্যাকসিন আছে আর সেই তাদের বেঁচে ফেরার একমাত্র আশা। প্ল্যান অনুযায়ী হি কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ক্যামেরার সাহায্যে বাকিদের সেফ রুট বা নিরাপদ রাস্তা বলে দিচ্ছিল, আর বাকিরা 3 তলার দিকে এগোতে থাকে। শুরুতে সবকিছু ঠিকঠাক হয়েছিল, তারা জম্বিদের একদম পাশ কাটিয়ে ডক্টর সো পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তারা যখনই ডক্টর সোকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ডক্টর সো হঠাৎ করে পাগলের মতো জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। আর তার চিৎকার শুনেই ফ্রিজ হয়ে থাকা সব জম্বি আবারও অ্যাক্টিভ হয়ে তাদের দিকে তেড়ে আসে। কোনো উপায় না দেখে সবাই মিলে ডক্টর সোকে বেঁধে একটা কেবিনের ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু ডক্টর সো কেবিনের ভেতরে বসেও তার চোখ আর সার্ভাইভারদের কথাবার্তার সাহায্যে জম্বিদের তাদের লোকেশন জানিয়ে দিচ্ছিল। তাই খুব তাড়াতাড়ি জম্বিরা সেই কেবিনের বাইরে জড়ো হয়ে হামলা শুরু করে। তখন ওনের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা রিবন বা ফিতা দিয়ে ডক্টর সোয়ের চোখ দুটো শক্ত করে বেঁধে দেয়। চোখ বন্ধ হতেই জম্বিদের হামলা ধীরে ধীরে কমে আসে। এতে ওন পুরোপুরি শিওর হয়ে যায় যে ডক্টর সোয়ের এই ভিজুয়াল কানেকশন বা দৃষ্টিশক্তিটাই জম্বিদের কমিউনিকেশন নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সুযোগ বুঝে গ্রুপটা কেবিন থেকে বেরিয়ে আসে আর হের ডিরেকশন ফলো করে বিল্ডিংয়ের কিচেনে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর পুলিশ অফিসার বলে যে এখন আবার বেসমেন্টে ফিরে যাওয়া খুব বিপজ্জনক হবে, তাই হিকে ওখানেই রেখে তাদের সোজা ছাদে চলে যাওয়া উচিত, কারণ সবার আগে নিজেদের জীবন বাঁচানোটা বেশি জরুরি। কিন্তু হিরবাই সক এই কথায় একদমই রাজি হয় না। সে প্রচণ্ড রেগে গিয়ে জানিয়ে দেয় নিজের বোনকে মৃত্যুর মুখে ফেলে সে কিছুতেই যাবে না। হিকে বাঁচানোর পরই সে ছাদে যাবে। এসব নিয়ে পুলিশ অফিসারের সাথে তার মারাত্মক তর্কাতর্কি হয় আর শেষ পর্যন্ত সক একাই বেসমেন্টের দিকে রওনা দেয়। কিন্তু এদিকে ডক্টর সো তাদের এই কথাগুলো শুনে ফেলে। সে বুঝে যায় কন্ট্রোল রুমে একটা মেয়ে একা আছে। সে সাথে সাথে এই ইনফরমেশনটা জম্বিদের নেটওয়ার্কে পাঠিয়ে দেয়। ইনফরমেশন পেয়ে রিসেপশন এরিয়ায় থাকা একটা জম্বি বিল্ডিং এর সিস্টেম ইউজ করে কন্ট্রোল রুমের লোকেশন বের করে ফেলে আর সেটা বাকিদের জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই একগাদা জম্বি কন্ট্রোল রুমে আক্রমণ করে। সিসিটিভিতে জম্বিদের কন্ট্রোল রুমের দিকে আসতে দেখে হিতু ভয়ে কাঁপতে শুরু করে। ওদিকে কিচেনে থাকা ওনের মনে হয় সঙ্গীদের এমন বিপদে ফেলে রেখে যাওয়াটা খুবই স্বার্থপরের মতো কাজ হবে। তাই সে হঠাৎ পুলিশ অফিসারদের বন্দুকটা ছিনিয়ে নিয়ে সবাইকে থামিয়ে দেয়। সে বলে সক আর হি ফিরে না আসা পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। কিন্তু বাকিরা নিজেদের জীবনের ভয়ে ওনের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে জোর করে তাদের সাথে ছাদে যেতে বাধ্য করে। গ্রুপের সেফটির কথা ভেবে নিরুপায় অনু তাদের সাথে এগোতে থাকে। এরই মাঝে সক হিকে কল করে। হি সিসিটিভি দেখে ভাইকে রাস্তা বলে দিচ্ছিল। কিন্তু একটু পরে সক এমন একটা লিফটের সামনে এসে পৌঁছায় যেটাতে শুধু ছাদে যাওয়ার বোতামটাই ছিল। সক তখন বুঝতে পারে তার বোন ইচ্ছে করেই তাকে ভুল রাস্তা দেখিয়েছে, যাতে অন্তত সক নিজের জীবনটাকে বাঁচাতে পারে। ফোনে হি তার ভাইকে খুব করে বোঝায় যে সে যেন তাকে ফেলে ছাদেই চলে যায়, কারণ এতগুলো জম্বির মাঝখান দিয়ে তাকে বাঁচিয়ে আনাটা একদম অসম্ভব। এই অবস্থায় ভাই বোন দুজনেরই কান্নায় গলা ভারী হয়ে আসে। কিন্তু সক কোনোভাবেই বোনকে একা ছাড়তে রাজি ছিল না। ঠিক তখনই কন্ট্রোল রুমের বাইরে থাকা জম্বিরা কাছের দেওয়ালে পাগলের মতো ধাক্কা দিতে শুরু করে। একসময় কাজ ভেঙে যায় আর জম্বিরা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। ফোনের ওপাশে সক বোনের চিৎকার আর জম্বিদের গোঙানি সব শুনতে পাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। চোখের নিমিষেই হি জম্বিদের শিকারে পরিণত হয়ে ইনফেক্টেড হয়ে যায়। লিফটের ভেতর দাঁড়িয়ে সক তার আদরের বোনের চিৎকার শুনে আর তাকে বাঁচাতে না পারার কষ্টে পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে ওন আর বাকিরা যখন ছাদের দিকে এগোচ্ছিল তখন ডক্টর সো আবারও জোরে জোরে চিৎকার শুরু করে। ঠিক তখন ওই ফোনে সকের একটা মেসেজ আসে। রাগে আর ক্ষোভে অন্ধ হয়ে সক মেসেজে লেখে সবাই মিলে তার বোনকে মারার জন্য একা ফেলে এসেছে, তাই সে এবার সবার উপর প্রতিশোধ নেবে। তার কাছে যে ভ্যাকসিন বা অ্যান্টিডোট আছে সেটা সে নষ্ট করে ফেলবে আর কাউকেই এই বিল্ডিং থেকে জ্যান্ত ফিরতে দেবে না। এদিকে প্রফেসর গংয়ের ডাকা এমার্জেন্সি মিটিংয়ে একটা বড় সত্য প্রকাশ পায়। ল্যাবের প্রথম বানরটাকে মারার পর যেমন বাকিগুলো ফ্রিজ হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, এই জম্বি নেটওয়ার্কেও ঠিক তেমনই একটা প্রাইমারি হোস্ট বা প্রধান আছে।
যদি সেই প্রথম ইনফেক্টেড জম্বিটাকে মেরে ফেলা যায় তাহলে বাকি জম্বিরাও তাদের কোঅর্ডিনেশন বা স্পেশাল পাওয়ার হারিয়ে ফেলবে। কিন্তু গং একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দেয়। সে জানায় এই কাজটা করলে যারা ইনফেক্টেড হয়েছে তারা আর কোনোদিনই স্বাভাবিক মানুষে পরিণত হতে পারবে না, কারণ জম্বি নেটওয়ার্ক ধ্বংস হওয়ার সাথে সাথে তাদের নার্ভাস সিস্টেম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। এই কথা জানার পর অফিসিয়ালরা সিসিটিভি ফুটেজ আর ইনফেকশন টাইমলাইন মিলিয়ে সেই প্রথম হোস্টকে খুঁজতে শুরু করে। যদিও আমরা জানি যে সেই প্রথম জম্বিটা ছিল সিও খাং, যাকে ডক্টর সো প্রথমেই ভাইরাসের সিরিঞ্জটা পুশ করেছিল। অন্যদিকে বোনকে হারানোর পর শক রাগে আর কষ্টে প্রায় পাগল হয়ে যায়। সে হাতে একটা বড় চাকু নিয়ে জম্বিদের মারতে মারতে একটা ছোট কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সিসিটিভি অন করে সে সার্ভাইভারদের খুঁজতে শুরু করে। এদিকে ওন, পুলিশ অফিসার আর বাকিরা ডক্টর সোকে নিয়ে নতুন আরেকটা জায়গায় পৌঁছায়। কিন্তু লাউড স্পিকারের আওয়াজ শুনে ডক্টর সো তাদের লোকেশন বুঝে যায় আর আবারও জম্বিদের সেটা জানিয়ে দেয়। জম্বিরা চলে আসতেই পুলিশ অফিসার তাদের উপরে ফায়ার করতে শুরু করে। যদিও গ্রুপের কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কারণ তাদের মনে এখনো বিশ্বাস ছিল যে এই জম্বিরা আসলে রোগী, হয়তো কোনোভাবে তাদের ঠিক করা সম্ভব। দেখা যায় এই গোলাগুলি আর দৌড়দৌড়ির মধ্যে 3 জন সার্ভাইভার একটা কেবিনে লুকিয়ে পড়েছে আর জম্বিরা পুলিশ অফিসারের উপরে ঝাঁপিয়ে পড়ে। অফিসার আপ্রাণ লড়াই করার চেষ্টা করে, কিন্তু তার আগেই ওন আর বাকি 2 জন ডক্টর সোকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অফিসাররাও তাদের পেছন পেছন আসার চেষ্টা করছিল, কিন্তু জম্বিরা তাকে ধরে কামড়ে দেয়। ওনরা 3 জন কোনো মতে একটা সেফ রুমে পৌঁছে যায় আর ডক্টর সোকে টেপ দিয়ে একদম শক্ত করে বেঁধে ফেলে। আওয়াজ করলে জম্বিরা চলে আসতে পারে, তাই তারা মোবাইল চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছিল। ওন তার সঙ্গীদের ডক্টর সোর উপর কড়া নজর রাখতে বলে আর নিজে পুলিশ অফিসারের ফোন থেকে রেস্কিউ টিমের সাথে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তারা জানতো না একটা ইভলভ বা বুদ্ধিমান জম্বি ফ্লোরে পড়ে থাকা একটা মোবাইল পেয়ে গিয়েছে আর নিজের আপডেট বুদ্ধির কারণে সে দিব্যি মোবাইলটা আনলক করে সার্ভাইভারদের চ্যাটগুলো পড়ে ফেলে। আর মুহূর্তের মধ্যেই সে ডক্টর সোকে এই ইনফরমেশনটা দিয়ে দেয় যে সার্ভাইভাররা রেস্কিউ টিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। সার্ভাইভারদের এই গোপন প্ল্যানটা জানতে পেরেই ডক্টর সোর মুখে একটা মারাত্মক শয়তানি হাসি ফুটে ওঠে। ওদিকে ওন কমিশনারের সাথে যোগাযোগ করে জানায় যে ডক্টর সো 32 তলার ওয়্যার হাউসে লুকিয়ে আছে। খবর পাওয়া মাত্রই কমিশনার 2 ভাগে একটা রেস্কিউ মিশন শুরু করে। এক দলের কাজ হলো ডক্টর সোকে জ্যান্ত ধরে আনা আর অন্য দলের কাজ হলো ফার্স্ট ইনফেক্টেড হোস্ট সিও খাংকে খুঁজে বের করে তাকে শেষ করে দেওয়া। কিন্তু ওন যখন কমিশনারের সাথে কথা বলছিল তখন একটা ইভলভ বা বুদ্ধিমান জম্বি তার কথা শুনে ফেলে আর ওয়্যার হাউসের লোকেশনটা পুরো জম্বি নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। ওয়্যার হাউসে তখন ওন ছাড়া শুধু আরেকজন মহিলা সার্ভাইভার আর ডক্টর সো ছিল। হঠাৎ করে এই দরজায় টোকা দিয়ে জম্বিরা একদম মানুষের গলার স্বর নকল করে নিজেদের রেস্কিউ টিম বলে পরিচয় দেয়। ভিতরে থাকা মহিলারা তাদের কথা বিশ্বাস করে দরজা খোলে আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। দরজা খুলতেই ইভলভ জম্বিরা ভেতরে ঢুকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর এই সুযোগে তারা ডক্টর সোকে মুক্ত করে দেয়। মুক্তি পেয়ে এই ডক্টর সোর ঠোঁটে আবারও একটা চরম শয়তানি আর খুশির হাসি ফুটে ওঠে। অন্যদিকে টিমের একটা অংশ ছাদে ল্যান্ড করে। একটা গ্রুপ সিও খাংকে খুঁজতে বের হয় আর গিজগিজ করা জম্বিদের সাথে লড়াই করে সামনে এগোতে থাকে। প্রচন্ড গোলাগুলির পরও বেশ কয়েকজন সেনা জম্বিদের কামড় খেয়ে ইনফেক্টেড হয়ে যায়। তবে বেঁচে থাকা সেনারা শেষ পর্যন্ত সিও খাংকে খুঁজে পায় আর তাকে গুলি করে মেরে ফেলে। সবার ধারণা ছিল খাং মারা গেলেই পুরো জম্বি নেটওয়ার্কটা ভেঙে পড়বে, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো খাং মারা যাওয়ার পরেও জম্বিদের কোনো পরিবর্তনই হলো না। তারা আগের মতোই অ্যাক্টিভ রয়েছে। তাদের আক্রমণ বা কমিউনিকেশন কোনো কিছুই থেমে নেই। বিল্ডিং এর বাইরে বসে মিনিস্টার, প্রফেসর আর পুলিশ কমিশনাররা লাইভ ক্যামেরায় সবকিছু দেখছিলেন। খাংয়ের মৃত্যুর পরও জম্বিদের অ্যাক্টিভ দেখে তারা পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই একদল জম্বি রেস্কিউ টিমের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেনারাও আপ্রাণ লড়াই করে, কিন্তু জম্বিদের বিশাল দলের কাছে তারা টিকতে পারে না। এক এক করে সবাই জম্বিদের শিকার হয়। শেষ পর্যন্ত জম্বিরা ক্যামেরায় হামলা করায় সব স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় আর এ কারণে লাইভ টেলিকাস্ট বন্ধ হয়। এই দেখে বাইরে বসে থাকা অফিসাররা বুঝতে পারে তাদের রেস্কিউ অপারেশন পুরোপুরি ফেল করেছে আর তারা যেমনটা ভেবেছিলেন সিও খাং আসলে মেইন হোস্ট বা লিডার ছিল না। এদিকে ওন যখন ওয়্যার হাউসের দিকে ফিরে আসছিল সে দেখতে পায় ডক্টর সু এখন পুরোপুরি মুক্ত আর একদল জম্বির সাথে বেশ আরামসে হেঁটে বেড়াচ্ছে। এটা দেখেই ওন বুঝে যায় যে ওয়্যার হাউসের বাকি সার্ভাইভাররা নিশ্চয়ই আর বেঁচে নেই। ঠিক তখন ওই শক সেখানে এসে একটা বড় ছুরি নিয়ে জম্বিদের উপরে ঝাঁপিয়ে পড়ে। লড়াইয়ের এক পর্যায়ে জম্বিদের রক্ত আর এক ধরনের সাদা লিকুইড শকের গায়ে লেগে যায়
আর এর ফলেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। জম্বিরা কিছুক্ষণের জন্য সককে চিনতে পারে না। এই সুযোগে সক অনেকগুলো জম্বিকে কুপিয়ে মেরে ফেলে। এটা দেখে ডক্টর সো আবার জম্বিদের কন্ট্রোল করে সকের উপরে হামলা করায়। অর্থাৎ ডক্টর সোই এখন সব জম্বিকে কন্ট্রোল করছিল। হামলার সময় সকের হাত থেকে ছুরি পড়ে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে ওন চরম সাহস দেখিয়ে পেছন থেকে ডক্টর সোর গলায় একটা তার পেঁচিয়ে তাকে লোহার র্যাকের সাথে বেঁধে ফেলে। কিন্তু ডক্টর সো জম্বিদের ডেকে তারটা কেটে নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এর মধ্যে সক তার ছুরিটা আবারও কুড়িয়ে নিয়ে জম্বিদের মারতে মারতে ডক্টর সোকে শেষ করার জন্য তার একদম সামনে চলে আসে। কিন্তু ওন তাকে আটকে বোঝায় যে এই ভাইরাসের ব্যাপারে ডক্টর সো ছাড়া আর কেউই কিছু জানে না। তাকে মেরে ফেললে ভ্যাকসিনের শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। কিন্তু রাগে অন্ধ সক তখন ওনেরই গলা টিপে ধরে। আর এই ঝামেলার সুযোগে ডক্টর সো সেখান থেকে পালিয়ে যায়। সক ডক্টর সোকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু একটু এগিয়ে গেলে তার সামনে এসে দাঁড়ায় তার জম্বি হয়ে যাওয়া বোন হি। তবে হি এখন আরো অনেক বেশি ইভলভ বা ডেভেলপ হয়ে গিয়েছে। আগে সে হাঁটতে পারতো না, কিন্তু এখন সে দিব্যি নিজের পায়ে হেঁটে সকের দিকে এগোচ্ছিল। দূরে দাঁড়িয়ে ডক্টর সো তখন মুসকে মুসকে হাসছিল। নিজের বোনকে নিজের পায়ে হাঁটতে দেখে সক ভীষণ ইমোশনাল হয়ে যায়। তার মনে হয় হয়তো জম্বিটার ভেতর এখনো তার আদরের বোনটা বেঁচে আছে। সে হেড দেখে এগিয়ে যায়, কিন্তু পরক্ষণেই হি সকের হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে সোজাসুজি সকের বুকে ঢুকিয়ে দেয়। এই আকস্মিক হামলায় সকের মৃত্যু ঘটে। নিজের চোখের সামনে সকে এভাবে মরতে দেখে ওন পুরোপুরি ভেঙে পড়ে। আর ডক্টর সো নিজের এক্সপেরিমেন্টের এই চরম সফলতায় অহংকার করতে শুরু করে। সে জানায় তার বাবার মৃত্যু হয়েছিল মানুষের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগের অভাবের কারণে। আর সেই চরম দুঃখ থেকেই সে এমন একটা সিস্টেম বানানোর স্বপ্ন দেখেছিল যেখানে কোনো মানুষ কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকবে, ঠিক যেমন এই জম্বিরা এখন থেকে একে অপরের সাথে যুক্ত। কিন্তু তার এই স্বপ্নই জন্ম দিয়েছে এমন এক ভয়ঙ্কর ভাইরাসের, যা মানুষকে জম্বিতে পরিণত করেছে। ডক্টর সোর অদ্ভুত থিওরি ছিল, যদি পৃথিবীর সব স্ট্র্যাটেজি আটকাতে হয় তবে সব মানুষের মনকে একসাথে জুড়ে দিয়ে একটাই চিন্তাধারায় চলতে হবে, যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। ডক্টর সো যখন তার এই উদ্ভট ফিলোসফি বোঝাচ্ছিল, তখন রেস্কিউ টিমের দ্বিতীয় গ্রুপটা জম্বিদের মারতে মারতে সেখানে এসে পৌঁছায়। তারা ডক্টর সোকে জ্যান্ত ধরে ফেলে আর বিল্ডিং এর বাইরে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই একদল জম্বি ওনের উপর হামলা করে। ওন কোনো মতে প্রাণ বাঁচিয়ে আবারও সেই ওয়্যার হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রেস্কিউ টিমের পুরো ফোকাস তখন শুধু ডক্টর সো এর উপর। তারা ওনকে বিল্ডিং এর ভেতরে জম্বিদের মাঝে একদম একা ফেলে রেখেই চলে যায়। লাইভ ফুটেজে এটা দেখে প্রফেসর গং প্রচন্ড রেগে যায় আর অফিসারদের বলে ওনকেও বাঁচানোর ব্যবস্থা করতে, কিন্তু কেউ তার কথায় কোনো কান দেয় না, বরং তাকে চুপ করিয়ে দেওয়া হয়। হতাশ হয়ে গং সেখান থেকে চলে আসে। এদিকে ওয়্যার হাউসে একা বসে থাকা ওনের কাছে গংয়ের ফোন আসে। গং তাকে এই বানরের এক্সপেরিমেন্টের কথা জানায়। সে বলে 1 নম্বর বানরটাকে মারার পর সব ইনফেক্টেড বানর ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, কিন্তু সিও খাং মরার পরও জম্বিদের উপরে কোনো প্রভাব পড়েনি। আর ঠিক এই কথাটাই ওনের মাথায় একটা বিদ্যুৎ চমকের মতো কাজ করে। সে একটা মারাত্মক সত্যি বুঝে যায়, 1 নম্বর বানরটা প্রথম ইনফেক্টেড ছিল না, বরং সে ছিল পুরো নেটওয়ার্কের লিডার। আর এই একই যুক্তিতে ওন বুঝতে পারে সিও খাং হয়তো বাইরের দুনিয়ার সামনে প্রথম ইনফেক্টেড ছিল, কিন্তু পুরো জম্বি নেটওয়ার্কের আসল কন্ট্রোলার বা মেইন হোস্ট হলো ডক্টর সো নিজেই। হ্যাঁ, ডক্টর সো যখন বলেছিল তার শরীরে অ্যান্টিডোট আছে, সেটা ছিল একটা চরম মিথ্যে কথা। সে আসলে নিজের শরীরকে বায়োলজিক্যালি এমনভাবে সেট করে নিয়েছিল যে সিও খাং তাকে কামড়ানোর সাথে সাথেই পুরো জম্বি নেটওয়ার্কের কন্ট্রোল আর ইনফরমেশন ডক্টর সোর ভেতরে ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ সে নিজেই হয়ে যায় জম্বিদের নতুন আর আসল লিডার। সবাই যাকে ভ্যাকসিন বা কিওর ভাবছিল, সে নিজেই ছিল এই ভয়ঙ্কর জম্বি নেটওয়ার্কের সেন্ট্রাল পয়েন্ট। এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট কোনোদিনই ছিল না। যদি একমাত্র ডক্টর সোকে মেরে ফেলা যায় তবেই জম্বিদের কমিউনিকেশন বন্ধ হবে আর এই ধ্বংসলীলা থেমে যাবে। এই সত্যিটা জানার পর প্রফেসর গং দৌড়ে হেডকোয়ার্টারে যায় আর অফিসারদের জানায় যে ডক্টর সোই আসল কন্ট্রোলার, তাকে বাঁচিয়ে রাখা মানে পুরো দুনিয়া ধ্বংস করা। কিন্তু অফিসাররা তার কথায় কোনো পাত্তাই দেয় না, কারণ তারা ডক্টর সোকে একটা মহামূল্যবান সম্পদ আর ভ্যাকসিনের সোর্স ভাবছিল। তো গং এর ওয়ার্নিং একদম ইগনোর করা হয়। এদিকে গং আর ওন দুজনেই বুঝতে পারছিল তাদের হাতে আর একদমই সময় নেই। অন্যদিকে রেস্কিউ টিম ডক্টর সোকে সাথে নিয়ে ছাদের দিকে যাচ্ছিল। বাইরে থেকে মনে হচ্ছিল মিশন একদম সাকসেসফুল, কিন্তু কেউ বুঝতেই পারেনি ডক্টর সো এখনো পুরো জম্বি নেটওয়ার্কটাকে কন্ট্রোল করছে। সবকিছু ঠিক তার প্ল্যান মাফিকই চলছিল। ডক্টর সো তার মাইন্ড দিয়ে একটা সিগন্যাল পাঠায় আর কিছুক্ষণের মধ্যেই প্রথম রেস্কিউ অপারেশনে যে সেনারা মারা গিয়েছিল তারা ভয়ঙ্কর জম্বি হয়ে সেখানে এসে হাজির হয়। এই জম্বি সেনাদের হাতে ভারী অস্ত্রও ছিল। হঠাৎ করে এই জম্বি আর্মি রেস্কিউ টিমের উপরে আক্রমণ করে বসে। চোখের পলকে অনেক সেনা মারা যায় আর বাকিরা ইনফেক্টেড হয়ে যায়। অর্থাৎ নিমেষেই পুরো রেস্কিউ টিমটা ধ্বংস হয়ে গেল।
এখন ডক্টর সোয়ের কাছে শুধু সাধারণ জম্বি নয়, বরং ট্রেন্ড জম্বি সোলজারের একটা আস্ত ছোটখাটো আর্মি তৈরি হয়ে যায়। ডক্টর সো তার এই জম্বি আর্মিকে নিয়ে দড়ি বিয়ে পাশের বিল্ডিংয়ে পার্কিংয়ে নেমে যায়। সেখানে একটা আর্মির গাড়ি ছিল। জম্বি সোলজাররা ডক্টর সোকে নিয়ে সোজা চলে যায় কোয়ারেন্টাইন বিল্ডিংয়ের নিচে, যেখানে প্রচুর মানুষ রেস্কিউ টিমের অপেক্ষায় তাদের পরিবার পরিজনদের খবর পাওয়ার আশায় দাঁড়িয়েছিল। সবার ধারণা ছিল রেস্কিউ টিম ফিরে এসেছে, কিন্তু গাড়ির দরজা খুলতেই ইনফেক্টেড সোলজার আর জম্বিরা পাগলের মতো সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে লাশের পাহাড় জমতে শুরু করে আর এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আর এভাবেই বিল্ডিংয়ের গণ্ডি পেরিয়ে পুরো সিওল শহরে এই ভয়ঙ্কর আউটব্রেক ছড়িয়ে পড়তে শুরু করে। ডক্টর সোয়ের পাগলামি পুরো শহরটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এদিকে উন কিন্তু হার মানার পাত্রী নয়। সে ম্যানিকুইন আর নানা রকম জিনিসপত্র দিয়ে জম্বিদের জন্য একটা ফাঁদ তৈরি করে তাদের কিছুক্ষণ আটকে রাখে আর বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু বুদ্ধিমান জম্বিরা খুব তাড়াতাড়ি তার ফাঁদ বুঝে ফেলে আর তাকে ধাওয়া করতে থাকে। তবে লুকানোর সময় উনের মাথায় একটা বুদ্ধি আসে। তার মনে পড়ে সকের গায়ে জম্বির রক্ত লাগার পর জম্বিরা তাকে চিনতে পারছিল না। উন আর দেরি না করে রক্তে মাখামাখি একটা কাপড় নিজের গায়ে জড়িয়ে নেয় আর ম্যাজিকের মতো কাজ হয়। জম্বিরা তাকে নিজেদের ওই একজন ভেবে পাশ কাটিয়ে চলে যায়। এই ট্রিক্সটা কাজে লাগিয়ে উন সফলভাবে বিল্ডিং থেকে বাইরে আসে, কিন্তু বাইরের অবস্থা দেখে তার হাত পা অবশ হয়ে আসে। ডক্টর সো কোয়ারেন্টাইন ব্যারিকেড ভেঙে দিয়েছে আর জম্বিরা এখন খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে শুধু রক্ত, হাহাকার আর মানুষের আর্তনাদ। উন বুঝতে পারে ডক্টর সোকে এখনোই না থামালে এই ধ্বংসযজ্ঞ শুধু সিউল শহর বা সাউথ কোরিয়াতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন অ্যান্টি টেরোরিস্ট হেডকোয়ার্টারেও ইমার্জেন্সি ইভাকুয়েশন শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই ইয়ন প্রফেসর গংকে কল করে ডক্টর সো এর লোকেশন ট্র্যাক করতে বলে। গং শহরের সিসিটিভি হ্যাক করে দেখতে পায় ডক্টর সো একটা পাবলিক স্কোয়ারে আছে। সে সাথে সাথে ওনকে লোকেশনটা পাঠিয়ে দিলে ওন একটা গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে নিজের চোখে দেখতে থাকে তার প্রিয় সিউল শহর কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে সুস্থ মানুষগুলো ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা কল্পনা করলেও গা শিউরে ওঠে। টাউন স্কোয়ারের কাছে পৌঁছে ওন ডক্টর সোকে দেখতে পেয়েই সোজা তার গায়ের উপরে গাড়ি তুলে দিয়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর সো কোনো মতে বেঁচে যায়। সে সাথে সাথেই জম্বিদের সিগন্যাল পাঠিয়ে ওনের গাড়ির উপরে হামলা করতে বলে, কিন্তু ওন আগে থেকেই গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে। তার গায়ে তখনও জম্বির রক্তমাখা সেই কাপড়টা ছিল, তাই জম্বিরা তাকে চিনতে না পেরে একদম ইগনোর করে যায়। ডক্টর সো সাথে সাথে বুঝে যায় জম্বিরা কেন ওনকে ইগনোর করছে। সে জানতো যে কিছুক্ষণ আগে সকো ঠিক একই ট্রিক্স ইউজ করেছিল, আর এই ইনফরমেশনটা জম্বি নেটওয়ার্কে আগে থেকেই শেয়ার হয়ে গিয়েছিল। ডক্টর সো তখন জম্বিদের নতুন সিগন্যাল দিয়ে শুধু ওই রক্তমাখা কাপড়টাকে টার্গেট করার অর্ডার দেয়, কিন্তু জম্বিরা ওনের কাছে পৌঁছানোর আগেই সে চালাকি করে কাপড়টা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। ভাগ্যক্রমে কাপড়টা গিয়ে পড়ে অন্য একটা জম্বির মাথার উপর, আর তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। জম্বিরা গোল গোল হয়ে ঘুরতে শুরু করে, কারণ তার মাথার উপর একটা অদ্ভুত গন্ধ, অর্থাৎ জম্বিদের নিজেদেরই গন্ধ চলে এসেছিল। বাকি সব জম্বি তখন ওই জম্বিটাকে সিগন্যাল পয়েন্ট ভেবে তার চারপাশে ভিড় জমায়, আর দেখতে দেখতে একটা বিশাল সার্কেল বা বৃত্ত তৈরি করে ফেলে। এই ব্যাপারটা কিন্তু অনেক সময় পিঁপড়াদের ক্ষেত্রেও দেখা যায়। পিঁপড়েরা অনেক সময় সামনের পিঁপড়ের গন্ধ শুকতে শুকতে গোল হয়ে ঘুরতে থাকে। তারা ততক্ষণ পর্যন্ত এভাবে ঘোরে যতক্ষণ না ক্লান্ত হয়ে মারা যায়। এটাকে বলে স্পাইরাল ডেথ ট্র্যাপ। এই মুভিটাতেও জম্বিদের ক্ষেত্রে ঠিক একই কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। এটা দেখে ওনের ডক্টর সোয়ের সেই কথাটা মনে পড়ে যায়, যদি সব জম্বি একটাই ইনফরমেশন আর ডিরেকশন ফলো করে তবে পুরো নেটওয়ার্ক একটা প্যাটার্নেই কাজ করবে। এখন হাজার হাজার জম্বি একটা সিগন্যালেই রিয়্যাক্ট করছিল। ওন বুঝতে পারে জম্বিদের এই কালেকটিভ বিহেভিয়র বা একতাবদ্ধ আচরণকে কাজে লাগিয়েই হয়তো ডক্টর সোকে হারানো সম্ভব, মানে এই হাইপ মাইন্ড বা কানেকশনটা ভাঙা সম্ভব। ঠিক তখনই ডক্টর সো ওই জম্বিটার কাছে পৌঁছায় যার উপর রক্তমাখা কাপড়টা ছিল। সে যখন ওই জম্বিটার থেকে কাপড়টা সরায় অমনি আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। চারপাশে সব জম্বি ধপাস করে মাটিতে পড়ে যায়, আর আউটব্রেকের শুরুর দিকের মতো আবারও হাঁটুর উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে শুরু করে। এক নিমেষেই তাদের সব এভলিউশন আর শেখা ক্ষমতা রিসেট হয়ে যায়। ব্যাপারটা খুব সিম্পল। এটা এমন একটা ট্রিগার পয়েন্ট ছিল যার ফলে সব জম্বি কনফিউজড হয়ে যায় আর একদম শুরুর অবস্থায় ফিরে যায়, মানে তাদের ব্রেনের হার্ড ডিস্কে
যত ইনফরমেশন জমা হয়েছিল সব পুরোপুরি মুছে ভাইপ আউট হয়ে গিয়েছিল। এটা দেখে ওনের মাথায় একটা নতুন আইডিয়া আসে। তার নজর যায় একটা বাসের সাইডে লাগানো মানুষের বড় একটা পোস্টারের দিকে। সে কোনো মতো জম্বিদের মনোযোগ ওই পোস্টারের দিকে ঘুরিয়ে দেয়। মানুষের ছবি দেখেই সব জম্বি সেদিকে ছুটতে থাকে। এই দৌড়াদৌড়ির মাঝখানে ডক্টর সো জম্বিদের ভিড়ে আটকে গিয়ে একটা জ্বলন্ত গাড়ির একদম কাছে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন তার কাপড়ে লেগে পড়তে শুরু করে আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ডক্টর সো এর এই যন্ত্রণার প্রভাব পুরো জম্বি নেটওয়ার্কের উপরে গিয়ে পড়ে। ডক্টর সো যতই ছটফট করছিল পুরো শহরের জম্বিরাও ঠিক একইভাবে যন্ত্রণায় ছটফট করছিল। এটা থেকে আবারও প্রমাণ হয়ে যায় ডক্টর সোই ছিল পুরো নেটওয়ার্কের মেইন লিডার, একদম ওই 1 নম্বর বানরটার মতো। তবে শরীরে আগুন নিয়েও ডক্টর সো হাল ছাড়ে না। সে ওনের দিকে তেড়ে আসার চেষ্টা করে, কিন্তু এবার ওনার পিছিয়ে যায় না। ডক্টর সো কাছে আসতেই ওর পাশে পড়ে থাকা একটা ভারী লোহার জিনিস দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে ডক্টর সো মাটিতে লুটিয়ে পড়ে আর কয়েক মুহূর্ত পরই তার মৃত্যু ঘটে। ডক্টর সো মারা যাওয়ার সাথে সাথেই পুরো সিউল শহরের জম্বি একসাথে ফ্রিজ হয়ে যায়। তাদের সব নড়াচড়া বন্ধ, কানেকশনও ভেঙে পড়েছে। অর্থাৎ সোয়ের সাথে পুরো জম্বি নেটওয়ার্কটাই ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে প্রফেসর গং সিসিটিভি ক্যামেরায় পুরো শহরের অবস্থা মনিটর করছিল। সে স্ক্রিনে দেখে যে সব জায়গায় জম্বিরা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে ওনের থিওরি একদম ঠিক ছিল। ডক্টর সোয়ের মৃত্যুই পুরো নেটওয়ার্কটাকে শাটডাউন করে দিয়েছে। কিছুক্ষণ পর ওন গংকে কল করে শহরের বাকি অবস্থার কথা জানতে চায়। গং খুশিতে আত্মহারা হয়ে জানায় যে পুরো শহরের জম্বি ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা জিতে গিয়েছে। এতগুলো মানুষের আত্মত্যাগ আর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির শেষ হলো। আর এর সাথেই মুভিটা তার শেষের দিকে এগিয়ে যায়। কিন্তু দাঁড়াও, মেকাররা হয়তো এর পার্ট 2 এর জন্য শেষে একটা টুইস্ট রেখে গিয়েছে। হয়তো ডক্টর সো আগেই বুঝেছিল যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তাই হতে পারে সে মৃত্যুর আগে নিজের চেতনা বা নেটওয়ার্কের ডেটা অন্য কোনো জম্বির ভিতর ট্রান্সফার করে দিয়ে গিয়েছিল। কারণ মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় ফ্রিজ হয়ে থাকা জম্বিদের মধ্যে হঠাৎ করেই একটা জম্বি নড়ে ওঠে। এটা একটা বিশাল ইশারা যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি আর ভাইরাসের গল্পটা এখনো কোনো না কোনো রূপে বেঁচে আছে। আর এরই সাথে কলোনি নামের এই দারুণ কোরিয়ান হরর জম্বি মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল কলোনি মুভির ইন ডেপথ এক্সপ্লেনেশন। আশা করি তোমরা পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সিও খাং যখন ডক্টর সোকে কামড়ালো তখন সে সাধারণ জম্বিদের মতো আচরণ না করে সবার লিডার কিভাবে হয়ে গেল। তো শোনো, যেমনটা ওই 1 নম্বর বানরের ক্ষেত্রে হয়েছিল, ডক্টর সো আগে থেকেই এই নেটওয়ার্কের লিডার ছিল। তার শুধু একটা কানেক্টিং নোড বা পয়েন্টের দরকার ছিল, যেটা সে খাঙের কামড় খাওয়ার পর পেয়ে যায়। কামড় খাওয়ার পর জম্বিদের পুরো ইনফরমেশন ডক্টর সোয়ের ব্রেনে চলে আসে। আর সে সাধারণ জম্বি কেন হয়নি জানো? কারণ ভাইরাসটা তার শরীরে অন্য সবার চেয়ে আলাদাভাবে কাজ করছিল। সে বছরের পর বছর ধরে এই শেয়ার্ড কানেকশন বা হাইভ মাইন্ড সিস্টেম নিয়ে রিসার্চ করছিল। সে আগেই ভাইরাসটাকে মডিফাই করে নিয়েছিল। সে নিশ্চয়ই এই ভাইরাসের অল্প একটু ডোজ আগে থেকেই নিজের শরীরে ইনজেক্ট করে রেখেছিল, যাতে কামড় খেলেও তার ব্রেইন কন্ট্রোল না হারায়। মূলত সে জম্বিত হয়েছিল, কিন্তু সে এতটাই ইভলভ বা আপগ্রেডেড ছিল যে সে বাকি সবার লিডারে পরিণত হয়। সিও খাং তাকে কামড়ানোর পর ডক্টর সো নতুন করে ইনফেক্টেড হয়নি, বরং ওই কামড়টা তাকে পুরো হাইভ নেটওয়ার্কের সাথে যুক্ত করে দিয়েছিল। সে নিজেই সেন্ট্রাল নোড বা মেইন সার্ভার হয়ে গিয়েছিল, যে বাকি সব ইনফেক্টেড জম্বির সাথে কথা বলতে আর তাদের কন্ট্রোল করতে পারত। মুভি শেষে ডক্টর সো মারা যেতেই পুরো সিস্টেম কলাপস করে যায়, যা প্রমাণ করে সেই ছিল পুরো কলোনির লিডার। মুভির শুরুতে ডিরেক্টর ইচ্ছা করেই দর্শকদের কনফিউজ করেছে, যেন সবাই সিও খাংকেই পেশেন্ট জিরো বা মেইন জম্বি ভাবে। তবে খাং ছিল শুধু প্রথম ইনফেক্টেড মানুষ যাকে সবাই ট্রান্সফর্ম হতে দেখেছিল, তাই সে সাধারণ জম্বিদের মতোই অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু আসল মাস্টারমাইন্ড ছিল ডক্টর সো।